আগে ছিলেন আসামি, এখন হয়েছেন রাজসাক্ষী। তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন যে গণহত্যার সঙ্গে তিনি জড়িত, তিনি সব কথা সব তথ্য ফাঁস করবেন। এরপর পরই চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পাল্টে গেছে। ওই যে বলেছি যে ছিলেন আসামি, এখন হয়ে গেছেন তিনি রাজসাক্ষী। তার নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা, এমনকি মুক্তি, সব কিছুই কিন্তু এখন অপেক্ষামান। আপাতত সিদ্ধান্ত হয়েছে যে তাকে একক কোনো সেলে রাখা হবে, কারাগারে অন্য আসামিদের থেকে আলাদা করে তাকে একক একটি সেলে রাখা হবে তার নিরাপত্তার স্বার্থে। আর বাকি কি কি সুবিধা পাবেন সেটি আদালত নির্ধারণ করবে। আপাতত হচ্ছে এই সিদ্ধান্ত। দর্শক, ইতিমধ্যেই যেটি খবর পাওয়া গেছে যে রাজসাক্ষী হওয়ার কারণে চৌধুরী আবদুল্লাহ আল মামুন অনেক সুবিধা পেতে পারেন, যেহেতু তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং আদালত তার আবেদন মঞ্জুরও করেছেন। জুলাই আগস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ করেছে। সেই ট্রাইব্যুনালে তিনি তার দোষ স্বীকার করেছেন। আদালতে পুলিশের সাবেক এই প্রধান বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির বিস্তারিত এবং সত্য ঘটনা স্বেচ্ছায় প্রকাশ করতে ইচ্ছুক। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। কোনো আসামি দায় স্বীকার করে এই ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি রাজসাক্ষী হয়েছেন। সেই হিসাবে সাবেক আইজিপিকে এই মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সাবেক এই আইজিপি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন জুলাই আগস্টে হওয়া হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়ে তিনি আদালতকে সকল তথ্য দিতে চান এবং সত্যতা উদ্ঘাটনে সহায়তা করবেন। রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন তার আইনজীবী। প্রশ্ন ছিল, সাক্ষ্য দিলে আসামি হিসাবে সাবেক আইজিপি কোনো সুবিধা পাবেন কিনা। ইতিমধ্যে কিছুক্ষণ আগে চ্যানেল 24 স্কোরে দেখলাম যে যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, তার সংজ্ঞা পরিবর্তন হয়েছে, আসামি থেকে তিনি রাজসাক্ষী, তাই তার নিরাপত্তার স্বার্থে কারাগারে একক একটি সেলে তাকে রাখা হবে নিরাপত্তা সহ। তাজুল ইসলাম বলেন, যেহেতু তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন সেক্ষেত্রে তার নিরাপত্তার সংকট হতে পারে, তাই তার নিরাপত্তার বিষয়ে আদালত অনুমতি দিয়েছেন। এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী যদি সত্য উন্মোচন হয় সেক্ষেত্রে আদালত তাকে ক্ষমা করতে পারবেন বা অন্য যে কোনো আদেশ দিতে পারবেন। এটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করে। যাই হোক, দেখা যাক এখন সেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে 7 জন কর্মকর্তা র্যাব সহ যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, শেখ হাসিনা কোনো তোয়াক্কা করেননি, বরং স্যাংশনের মধ্যে সাবেক আইজিপি বা র্যাবের মহাপরিচালক ডিজি বেনজির আহমেদকে তিনি যুক্তরাষ্ট্রে পর্যন্ত পাঠিয়েছেন একটা জাতিসংঘের কনভেনশনে। কোনো কিছু তোয়াক্কা করেনি, কারোর ব্যাপারে তিনি কোনো কেয়ার করেননি এবং এটা গুরুত্বই দেননি। কিন্তু আজকে দেখেন, সেই মার্কিন নিষেধাজ্ঞা থেকে শেখ হাসিনা তাকে অব্যাহতি দিয়েছে সত্য। আজকে কি হলো? আজকে তিনি রাজসাক্ষী হয়েছেন এবং বলেছেন গণহত্যায় তিনি জড়িত। অর্থাৎ শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল তারা কে কী নির্দেশ দিয়েছেন শেষ সময় গণহত্যার ব্যাপারে সব কিছু তিনি উন্মোচন করবেন এবং বলেছেন কোনো রহস্য তিনি রাখবেন না, তার জানার পরিধির মধ্যে যা যা আছে তিনি সব বলে দেবেন। দর্শক, এর আগে বুঝতে পারছেন বিবিসি তার অনুসন্ধানী রিপোর্ট যাচাই বাছাই করে সমস্ত অডিও প্রকাশ করেছে যে তিনি নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন যাকে যেখানে পাবা গুলি করবা। আইজিপি কি তার উল্টো কোনো সাক্ষ্য দেবেন? মনে হয় না দর্শক।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বলছিলাম, শেখ হাসিনার পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন তিনি আজকে আন্তর্জাতিক আদালতে বলেছেন যে হ্যাঁ, আমি জুলাই আগস্টে যে কাজ করেছি সেই কাজ ভুল, সেই কাজ ঠিক নয়, সেই কাজ আমার ঠিক করা হয়নি, শেখ হাসিনার নির্দেশেই আমি এটা করেছি এবং আমি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাই। আমি তখনকার সমস্ত চিত্র প্রকাশ করে শেখ হাসিনার যে অপরাধ সেই অপরাধগুলোকে চিহ্নিত করতে চাই। অর্থাৎ তিনি রাজসাক্ষী হয়ে গেলেন, তিনি আর আসামি থাকলেন না। তার বেনিফিটটা কি হলো? তার বেনিফিটটা হলো রাজসাক্ষী হওয়ার বিনিময়ে তিনি এই মামলার বিচার থেকে হয়তো পুরোপুরি অব্যাহতি পেয়ে যেতে পারেন। পুরোপুরি যদি নাও পান তাহলে হয়তো একটু সামান্য একটু শাস্তির বিনিময়ে তিনি বাকি জীবনটা উপভোগ করতে পারবেন। বিনিময়ে তিনি শেখ হাসিনাকে পুরোপুরি ফাঁসিয়ে দিতে পারবেন, শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ফাঁসিয়ে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, আব্দুল্লাহ আল মামুন এই ঘটনাটা ঘটালেন, শেখ হাসিনার দল যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, তাদের কাছে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আল মামুনকে আপনারা কিভাবে দেখবেন, আপনারা কিভাবে ভাববেন? আপনারা দোষটা কি আব্দুল্লাহ আল মামুনকে দেবেন যে একটা বেঈমান যে শেখ হাসিনার আমলে সব কিছু ভোগ করেছে, উপভোগ করেছে, সব কিছু পেয়েছে, সব কিছু শেখ হাসিনা তাকে দিয়েছেন, বিনিময়ে তিনি আজকে বেঈমানি করলেন, নিমকহারামি করলেন, এটা বলবেন? নাকি পাশে এটাও বলবেন যে শেখ হাসিনা মানে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন, এটা শেখ হাসিনারই ভুল? শেখ হাসিনার মানুষ চিনতে ভুলের উদাহরণ যদি দেয়া যায় তাহলে কি গত 15 বছরে এমন চিত্র উঠে আসে না যে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড ঢুকে গিয়েছিল, যেভাবে আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক শক্তির তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত তারা ঢুকে গিয়েছিল, শেখ হাসিনা যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, কওমি জননী উপাধি নিয়েছেন, আজকে যাদেরকে তিনি বুকে টেনে নিয়েছেন, যাদেরকে তিনি আপন ভেবেছেন, তারা হয় দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন, শেখ হাসিনা সরকারকে দুর্নীতির সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যত মেকানিজম সেটা করেছেন। আমি যদি নসরুল হামিদ, বিপু, জুনায়েদ আহমেদ পলক, শাহরিয়ার আলমদের গ্যাংয়ের কথা বলি, যে গ্যাংটাকে পরিচালনা করত সর্বজন স্বীকৃত, ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল যে এই গ্যাংটাকে পরিচালনা করে শেখ রেহানা, শেখ হাসিনার বোন, এবং তার ছেলে ববি এই গ্যাংটাকে পরিচালনা করে। এবং শেখ হাসিনা নিজেই একদিন স্বীকার করেছিলেন যে আমি যখনই কাউকে সরিয়ে দিতে চাই, কাউকে শাস্তি দিতে চাই, তখনই শেখ রেহানার ফোন আসে, তখনই ববির ফোন আসে। তার মানে কি? তার মানে ব্যাপারগুলো তিনি জানতেন, তিনি বুঝতেন, কিন্তু তিনি কোনো সুরাহা করতেন না, কোনো সমাধানের পথে যেতেন না। এই যে গ্যাংরা যেভাবে ডুবিয়েছে শেখ হাসিনা সরকারকে, হ্যাঁ মানে শেখ হাসিনার অপরাধ আছে কি নাই সেটা আদালতের বিচার্য বিষয়। আদালত বিচার করবেন যে তিনি নিজে কোনো অপরাধ করেছেন কিনা, কিংবা এই যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে হত্যার ঘটনাগুলো ঘটেছে, 834 জন হত্যার ঘটনা ঘটেছে সরকারি গেজেটে আমরা জানি, সেই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত কিনা সেটা আদালতের বিষয় প্রমাণ করা। কিন্তু শেখ হাসিনার যারা হ্যান্ডস ছিলেন তারা যদি এভাবে রাজসাক্ষী হয়ে যান নিজেদেরকে সেভ করার জন্য, তাহলে তো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যেটা, সেই বিচার প্রক্রিয়া সরকারের জন্য খুব সহজ হয়ে যাবে। সরকার খুব সহজেই রাজসাক্ষীর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করতে সক্ষম হবে যে শেখ হাসিনা দোষী। আর 2-4 জন মানে সাইড বেঞ্চে থাকা মানুষকে রাজসাক্ষী বানিয়ে তাদেরকে ছেড়ে দিলেও সরকারের কোনো যায় আসবে না, কারণ সরকারের প্রথম এবং একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা এবং তাকে শাস্তি দেওয়া। অনেকে বলেন যে কোনো মূল্যেই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা এই সরকারের
অন্যতম একটা বড় টার্গেট। যদি সেটাই টার্গেট হয় তাহলে আব্দুল্লাহ আল মামুন অনেক বড় একটা শিকার, যাকে রাজসাক্ষী করতে পারাটা সরকারের অনেক বড় একটা সফলতা। যে কথা বলছিলাম যে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব জায়গায় যেভাবে হাইব্রিডদের ঢোকানো হয়েছিল, হাইব্রিডদের পুনর্বাসন করা হয়েছিল, মন্ত্রী পরিষদে যেভাবে হাইব্রিডদের ভারতীয় রিফিউজি ধরে নিয়ে এসে মন্ত্রী বানানো, ব্যবসায়ী ধরে নিয়ে এসে মন্ত্রী বানানো, জামাত শিবিরের পৃষ্ঠপোষকতা করে যেসব নেতা, জুনায়েদ আহমেদ পলকের মতো নেতা, নাটোরে খোঁজ নিলে স্পষ্ট বোঝা যাবে যে তিনি তার শাসনামলে সরকারের যত টাকা ইনকাম করেছেন, আইসিটি মন্ত্রণালয়ের যত টাকা ইনকাম করেছেন, সেগুলো দিয়ে তিনি জামাত শিবিরের লোকজনকে আওয়ামী লীগে ঢুকিয়ে সেই কাজগুলো করেছেন। সেই কাজগুলো এই তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেটের কথা বললাম, প্রত্যেকেই করেছেন, প্রত্যেকেই এই কাজগুলো করেছেন। আমরা দেখেছি যে পেট্রোল বোমার আসামিকে ছাড়িয়ে নিয়ে এসে, জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে, শাহরিয়ার আলম রাজশাহীর জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে ফুলের মালা গলায় দিয়ে এই জামাতের নেতাদের তিনি বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি বানিয়েছেন। এই কাজগুলো কি শেখ হাসিনার মানে গোয়েন্দা সংস্থা তাকে খোঁজ দেয়নি? অবশ্যই খোঁজ দিয়েছে। খোঁজ দেওয়ার পরেও এই কাজগুলো করেছেন। প্রত্যেকটা আসনে, 300 আসনে আমরা দেখেছি শেখ হাসিনা যাদেরকে ক্ষমতাবান বানিয়েছেন তারা এতটাই বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিলেন যে তারা দলের লোকজনকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেননি, সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেননি। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে নিজের দলের লোকদের শায়েস্তা করতে গত 15 বছর ধরে তারা ব্যস্ত ছিলেন। এই যে কর্মকাণ্ড, তার মানে হচ্ছে প্রত্যেকে এখন আমাকে কি বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের 300 আসনের কোনো আসনের এমপি মনোনয়ন পেয়েছেন কেউ, সেটা শেখ হাসিনার অগোচরে হয়েছে কিংবা ওবায়দুল কাদেরের অগোচরে হয়েছে? অগোচরে তো হয়নি, সবই তো তিনি স্বাক্ষর করেছেন, সবই তার স্বাক্ষরেই হয়েছে। তার স্বাক্ষরেই যেহেতু হয়েছে, দায়টা তো তারই নেওয়া উচিত। সুতরাং যারা মানে অন্ধভাবে সব কিছুকে দেখতে চান, যারা একেবারে ভুল বুঝতেই চান না, ভুল স্বীকার করতেই চান না, তাদের বোধহয় এখন সময় এসেছে এই আব্দুল্লাহ আল মামুনদের যে ব্যাপার, যে সত্যি যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে আরও বিপদে ফেলে পাশ থেকে সটকে পড়বে এই মানুষগুলো। যে চিত্র আমরা 5 আগস্টে সরকার পরিবর্তনের পরে দেখেছি, সরকার পতনের পরে দেখেছি, যে নেতারা যদি সত্যি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের হয়ে কাজ করতেন, তাহলে তো তারা পালিয়ে যেতেন না, বিদেশে পালিয়ে যেয়ে আরামায়েশের দিন যাপন করতেন না। তারা তো সবাই পালিয়ে গেছেন, বেশিরভাগ 95% এই নেতা তথাকথিত হাইব্রিডরা সবাই পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে বিদেশে থেকে তাদের শান শৌকত বজায় রেখেছেন। তাদের তো দেশে থাকার কথা। তারা পালিয়ে যাওয়ার ফলে যারা সত্যিকারের তৃণমূলে আওয়ামী লীগ করে তারা পড়েছে বিপদ। তাদের পাপের যে বোঝা, যে পাপের যে শাস্তি, সেই শাস্তি তৃণমূলের আওয়ামী লীগের লোকজন ভোগ করছে। নেতাদের পাপের শাস্তি তৃণমূলের লোকজন ভোগ করছে। এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে? কারণ এই তৃণমূলের লোকজনের পালিয়ে যাওয়ার মতো বিদেশে কিংবা বেগমপাড়ায় কোনো জায়গা নেই, কোনো জমি নেই। তাদের সেই মানে অল টাইম তাদের ভিসা লেগে থাকে না, যে ইচ্ছা করলেই তারা 3 তারিখে কিংবা 4 তারিখে ফুরুত করে উড়ে গিয়ে বিদেশে নিরাপদ অবস্থান নিশ্চিত করেছেন। সেরকমটা তারা পারেননি। অনেক কথা বললাম, অনেক কথার ভিড়ে এবার প্রকৃত কথায় আসি, যে শেখ হাসিনার পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন যিনি রাজসাক্ষী হতে রাজি হলেন, তার মানে এখন তিনি পুলিশ প্রধান হিসেবে তার যে সাক্ষ্য, সেই সাক্ষ্যই সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। আরও অনেক সাক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক আদালত থেকে বলা হয়েছে প্রায় 80 জনের মতো এই মামলায় সাক্ষী দেবেন। তবে মোটামুটি 20 জনের মতো সাক্ষীকে এ ক্যাটাগরিতে রেখে তাদের সাক্ষ্য নিয়েই বিচার কার্য শুরু হবে। এবং এই আব্দুল্লাহ আল মামুনকে এখন আর নর্মাল যে সেলের তিনি জেলে থাকতেন, সেই সেলে না রাখার জন্য আদালত বলেছেন, তাকে আলাদা একটা সেলে যেন রাখা হয়। কারণ তার উপরে আক্রমণ আসতে পারে, আওয়ামী লীগের লোকজন রেগে তাকে আক্রমণ করতে পারে যারা জেলে রয়েছেন। এবং তিনি আর আসামির তালিকায় থাকলেন না, এমনটাও জানানো হয়েছে। তিনি এখন সাক্ষীর তালিকায় চলে গেলেন। তার যেদিন সাক্ষ্যর প্রয়োজন হবে সেদিন এসে তিনি সাক্ষ্য দেবেন। এবং এমনও হতে পারে যে তিনি নিজে বাঁচার জন্য যেভাবে স্ক্রিপ্ট করে
করে দেয়া হবে সেইভাবেই তিনি স্ক্রিপ্টের বয়ানগুলো বলবেন। ধরে নিই যে তিনি স্ক্রিপ্টের বয়ান বললেন না, তিনি সত্যি কথাই বললেন। জুলাই আগস্টে তো হত্যাকাণ্ড ঘটেছে, 834 জন মানুষ তো মারা গেছে। সেই 834 জন মারা যাওয়ার পেছনে তো পুলিশের অনেক দায় রয়েছে। হ্যাঁ, পুলিশ অনেক মারা গেছে। বিভিন্ন প্রতিবেদনে এসেছে যে এই 834 সাধারণ ছাত্র জনতা যদি মারা যায় তাহলে 3000 পুলিশ মারা গেছে। সেটা ভিন্ন প্রেক্ষাপট। পুলিশ এখন পর্যন্ত সেই প্রেক্ষাপট তৈরি করতে পারেনি বাংলাদেশ সরকারের কাছে যে পুলিশ সদস্যরা যারা মারা গেছে তাদের মৃত্যুর রহস্য বের করা হোক, তাদের যারা মেরেছে তাদেরও বিচার করা হোক। সেটা হয়তো এই সরকারের আমলে হবে না, সেটা হয়তো ভবিষ্যতে কোনো দিন হতেও পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে 834 জন মারা গেছে, এই মারা যাওয়ার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে। পুলিশ প্রধান তার উপরেই প্রধান দায় চাপবে যে তিনি এই কাজটা করেছেন, তার নির্দেশে এই কাজটা হয়েছে। তিনি তার দায়টা একেবারে সুন্দরভাবে এড়িয়ে গেলেন। এড়িয়ে গিয়ে তিনি বললেন যে হ্যাঁ এটা ঘটেছে, কিন্তু যার নির্দেশে ঘটেছে, যাদের নির্দেশে ঘটেছে, কিভাবে ঘটেছে সেগুলো আমি বলতে চাই, সেগুলো সব কিছু খোলামেলা খোলাসা করতে চাই যেন এই বিচার প্রক্রিয়াটা ঠিকভাবে এগোতে পারে।